জন্মের সময় তুই নিজের মাকে খেয়েছিস, এখন তুই চাস আমার ছেলে যেন মরে যায়? না না না, তুই তুই আমার কাছে আসিস না ভাই, আমার কাছে আসিস না। না ভাই, আমাকে আমার ভাগ্যের উপর ছেড়ে দে। তুই জানিস না আমি অলক্ষী, আমি অপয়া। আমি তোর কাছে হাত জোড়ে ক্ষমা চাইছি, তুই তুই আমার কাছে আসিস না, আমার কাছে আসিস না, আমার কাছে আসিস না। আয় বাবু, আয় বলছি আমার সাথে, আয়। মা, মা, এদিকে এসো মা। বিপ্লব মরে গেছে, তোর বিপ্লব, তোর বিপ্লব মরে গেছে মা। ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমার ফেরেশতা তুল্য বুবুর উপর শুধু অত্যাচারী করে চলেছ, কোনদিন একটু আদরও করনি। তোমার মনে একটু মায়া হলো না মা? আজ আজ আবার তার গায়ে হাত তুলেছ। বেশ করেছি, ভালো করেছি। ওই টাইনি তোর জান নিয়ে নেবে, তোকে মেরে ফেলবে। ও আমার কোল খালি করতে চায়। আরে মা, তুই নিজেই তোর নিজের কোল খালি করছিস। তুই নিজে তার ভালো চাসনি, তাকে সুনজরে দেখিসনি, শুধু ঘৃণাই করেছিস জীবন ভর। আরে মা, জঙ্গলি চার পর্যন্ত তার বাচ্চাকে আদর করে, কিন্তু কখনো দালাকতে দেয় না। সৎ আর আপনের পার্থক্য জানোয়ারও রাখে, বুঝলি? বুঝি মা, বুঝি, শুধু তুই বুঝলি না মা। তবে মনে রাখিস, আজকের পর আর কোনদিন যদি তুই আমার বোনের উপর হাত তুলিস, তবে আমি মা ছেলে সম্পর্ক চিরদিনের জন্য শেষ করে দেব। আসুক, আসুক তোর বাবা, তারপর তোর সাথে কথা হবে। তুই বাবাকে তো বিপ্লব, তোমাদের সব কিছুর উপর বিপ্লব, এসব তুই কি বলছিস? বাধা দিও না বাবু, আমি বলবই বলবো। লজ্জা করে না তোর? যে মা তোকে জন্ম দিয়েছে, তোকে লালন পালন করেছে, সেই মাকে তুই অপমান করছিস? আরে বোকা, মা যে কি জিনিস তাকে জিজ্ঞেস কর, যার মা নেই। না বাবু না, হ্যাঁ, আমাকে মারার, আমাকে সে দেওয়ার অধিকার তার আছে। একটা কথা মনে রাখিস, মা তোর একা নয়, আমারও। তাকে অপমান করার কোন অধিকার তো নেই। মার বাবু মার, তুই মানুষ না, ফেরেশতা বাবু। বিপ্লব, বিপ্লব ভাই, ভাই আমার। রক্ত, বিপ্লব, না না, এ হতে পারে না, এ হতে পারে না ভাই, এ হতে পারে না। কি হলো পায়ের মতোই মনে হচ্ছে আব্বাজান। ছাড়, ছাড় আমার হাত, ছাড়, ছাড়। ছাড়বো না, আপনার হাতে ব্যথা আছে, ছাড়বো না। আপনি রীতিমতো আমাদের দুটি মনের উপর জুলুম করছেন। কসম খেয়ে বলছি, সালমান সাহেব মতো আত্মহত্যা করে ফাঁসিয়ে দেব। কি কি কি, তুই আমাকে ফাঁসাবি? তবে কি হাসাবো? 14 শিকের মধ্যে ডাল ভাতের ব্যবস্থা করে খুনি আসামিদের সঙ্গে আপনাকে সহবাস করাবো। অসুবিধা হবে, আপনাকে বসবাস করাবো। বেরো, বেরো। আর কজন রোগী আছে? 3-4 জন। এক কাজ কর, লালিকে দেখতে মেহমান আসবে, এই টাকা নিয়ে মিষ্টি কিনে বাসায় যা। হ্যাঁ, সে কি এতদিন আমারে আশায় রাখছিলেন? আরে বেটা, বিয়ে তো হয়ে যাচ্ছে না, দেখতে আসছে। আর তুই তো আমার ঘরের ছেলে। হ্যাঁ, হবে হবে। আরে সবুরে মেয়া ফলে যা। ঠিকই। সোনা ভাই, তোমার মুখখান বেজার কেন? আমার লাইনিরে দেখতে লোকজন আসবে, আর আমার কি দেখা করে মিষ্টি কি দেখা হয়? তুমি কান্দো না সোনা ভাই,
তোমার চোখের পানি দেখলে আমার পদ্মার নদীতে ভাইসা যেতে ইচ্ছা হয়। আমি কি করব? তোমার কিছুই করতে হবে না, তোমার হইয়া যা করার আমি করুম। কি হয়েছে? 20 টাকাটা আমার দাও। মিয়া ভাই, যা করার তাড়াতাড়ি। হ্যাঁ, ঠিকই টের পাইবা। মায়া, কোথায় টেলিফোন করছিলে? তোমার অফিসে করছিলাম। কেন, কি ব্যাপার? আমি জানতে চাই তুমি কি চাও। তুমি কি চাও আমার ছেলে মরে যাক? আহা, কি হয়েছে খুলে বলবে তো? তুমি তো ওই অপায়ের মুখ দেখবে না কসম খেয়ে নিরাপদ। আর ওই অপায়া আমার ছেলের জানের শত্রু হয়ে দাঁড়িয়েছে। আমি বলছি ওই আপদ বিয়ে দিয়ে বাড়ি থেকে বিদায় করো, আর না হয় আমি আমার ছেলে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাব। এ নিয়ে তুমি চিন্তা করো না, আমি দেখব। আপনার ঋণ আমি কিভাবে যে শোধ করব? রক্তের ঋণ রক্ত দিয়ে শোধ করতে হয়, কি বলো হেলেন? ঠিকই বলেছেন। কি পারবে তো? সময় সুযোগ এলে নিশ্চয়ই পারবো। একজন লক্ষ্মী বউর দরকার, সুজন ভাইকে বিয়ে করিয়ে দিন। সে কথা বলো না বাবা, আমি কি ওকে কম বলি? ওর বাবা ছোটবেলাতেই বিয়ে ঠিক করে গেছেন। বলেন কি? হ্যাঁ, ওর বাবার ঘনিষ্ঠ বন্ধুর মেয়ের সাথে। আমারও ইচ্ছা ওই মেয়েকে আমার ছেলের বউ করে আনবো। তাহলে দেরি করছেন কেন? দেরি করছি দুটো কারণে বাবা। প্রথমত, ওর একটা চাকরির দরকার, আর দ্বিতীয়ত মেয়ের বাবা এখন আর আমাদের মতো গরিব নয়, বিরাট বড় লোক। গরিব বন্ধুকে দেয়া কথা যদি না রাখেন। রাখবে না মানে? আমাকে পরিচয় করিয়ে দিন, আমি তার কাছে যাব। তুমি একটু বসো বাবা, আমি আসছি। বসুন। প্রথম ছবিটা দেখো বাবা, দু বন্ধুর প্রথম জীবনের ছবি। ডান দিকে যে, তিনি হচ্ছেন মেয়ের বাবা, মোহাম্মদ হাসান। আমি ওনাকে চিনি। চেনো? জি, ইনি আমার বাবা, আর আপনার ছেলে বউ আমার বোন আলো। তোমার বোন? জি, আমার বড় মার মেয়ে। সাবিহার মেয়ে? জি জি, আমি আপনার কাছে আমার বোনের জন্যই এসেছি। আমার মায়ের অত্যাচারে বুবু কোন দিন যেন মারা যায়, তাই আপনার কাছে আমার অনুরোধ, বুবুকে যত তাড়াতাড়ি পারেন ভোরে ঘরে তুলে আনুন। এটা কি হাসান সাহেবের বাড়ি? জি। বুবু কে? আরে সুজন ভাই। বুবু, উনি সেদিন গুন্ডাদের হাত থেকে রক্ষা করে নিজে রক্ত দিয়ে আমাকে বাঁচিয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসুন সুজন ভাই, আসুন। বুবু, একটু চা নাস্তার ব্যবস্থা করো, আসুন। বসুন। বুঝলে না, যে ছেলে বাবা মার ওয়াদা রক্ষা করতে পারে না, তার চেয়ে বড় হতভাগা আর কি আছে? এবার তাহলে ওয়াদা রক্ষা করে ফেলুন। সেই জন্যই তো এলাম। চাচা যান কোথায়? আব্বা বাড়ি নেই। তাছাড়া বিয়ের ঘটক যখন আমি, আমাকে সব বলতে পারেন। বুবুকে তো দেখলেন, নিজের বোন বলে বলছি না, এমন মেয়ে লাখে একটা পাবেন না। বুবু, তুমি বসো, ওনাকে চা দাও, আমি টেলিফোনটা ধরে আসি। তোমার ভাই বলল তুমি লাখে একটা।
কই সুজন ভাই, চা খান। ও হ্যাঁ হ্যাঁ, এবার বলুন, আমার বুবুকে পছন্দ হয়েছে তো? অপছন্দের তো কিছু দেখলাম না। তাহলে আপনি রাজি তো? হ্যাঁ রাজি। শোনো, হ্যাঁ? তোমার ছেলে তো অপার বিয়ে ঠিক করে ফেলেছে। আমারও শেষ কথা, এই বিয়েতে তুমি একটি কানাকড়িয়ে খরচ করতে পারবে না। ওই হারামজাদিকে যদি এক কাপড়ে বাড়ি থেকে বিদায় করতে না পারি, তাহলে আমার নাম মায়াই নয়। ঠিক বলেছ মা। ভুল করে তোমার মা বাবা তোমার নাম রেখেছিল মায়া। আসলে খোদা তাআলা তোমার হৃদয়ে এক ফোঁটা মায়া মমতা বলে কিছুই দেয়নি। বিপ্লব, তোমার আশকারা পেয়ে ও আজ মাথায় চড়েছে। তা না হলে হাসান শেঠের সামনে এত বড় বেয়াদবি করার সাহস ওর হতো না। কোন ঘরের কথা বলছেন শেখ সাহেব? যে ঘরে বাবার সামনে মেয়েকে সবসময় পর্দার আড়ালে থাকতে হয়, সেই ঘরের কথা। বিপ্লব, কোন ঘরের কথা বলছেন? যে ঘরে আপনার মেয়ে আপনার মুখে স্নেহ সুরে মেয়ে ডাক শোনার জন্য সারাক্ষণ ছটফট করে, সেই ঘরের কথা বলছেন? বিপ্লব, আপনি আপনার একমাত্র মেয়েকে অপয়া অলক্ষ্যে অপবাদ্যে সারা জীবন দূরে সরিয়ে রেখেছেন, সেই ঘরের কথা বলছেন শেখ সাহেব? বিপ্লব, সন্তানকে লালন পালন করে মানুষ করার দায়িত্ব একমাত্র বাবা মা শেখ সাহেব। বাবা মা হওয়ার জন্য শুধু সন্তানকে জন্ম দিলেই দায়িত্ব আর কর্তব্য শেষ হয়ে যায় না। বিপ্লব, দাঁড়ান শেখ সাহেব, বড় বড় পুলি আর কোষে চর মারলে পিতার দায়িত্ব শেষ হয়ে যায় না। কে বলতে চাস তুই? আমি আমার পুপুর বিয়ের জন্য আপনার কাছ থেকে চেক সই করাতে এসেছি। আমি দান খয়রাত দেয়া বন্ধ করে দিয়েছি। দান খয়রাত চাচ্ছি না, চাচ্ছি ন্যায্য অধিকার। আর যদি এই ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হই, তাহলে আপনাকে কাঠ করায় দাঁড় করাতে আমি বাধ্য হব। আমাকে কাঠ করে দাঁড় করাবি? হ্যাঁ, আমি আমার পুপুর জন্য সব কিছু করতে পারি। বেশ, তাই কোর্টে আমি চেক সাইন করব। আরে তোমারও কি মাথা খারাপ হয়েছে? সেটা লোকজনে বলবে ছেলে বাপের বিরুদ্ধে মামলা করেছে। তার চেয়ে ভালো চেকটাতে সই করে দাও, এই উসিলায় আপত্তি বিদায় হবে। এই নে, একটা কথা মনে রাখিস, এরপর আর কোনোদিন একটা কানাকড়িও পাবি না। মানে তোমার অর্থের তোমার এই টাকার উপর হাসান শেখ, তোমার শান শৌকত দন দৌলত সবকিছুর উপর দেই, লাঠি মারি। শুনুন হাসান শেখ, আজ যদি আমার বুবুর পেয়ে দাও তো, তাহলে তোমার সামনে আমি আসতাম না। আজ থেকে তোমার টাকা পয়সা দন দৌলত এমনকি তোমাকে আমি কে করি। আমি জনম দুঃখিনী, কোনো অপরাধ নেবেন না। আজ আমি আপনার ঘর ছেড়ে চিরদিনের জন্য চলে যাচ্ছি, তাই কোনো দাবি নিয়ে আসিনি। এসেছি শুধু দোয়া নিতে। আমাকে দোয়া করে দিন। চেয়ে দেখুন বাবা, আপনার কসম যাতে ভঙ্গ না হয় সেজন্য আমি আজও ওড়না দিয়ে মুখ ঢেকে এসেছি। এক মেয়ে তার বাবার কসম নিয়ে বধূ বেশে বাবার বাড়ি থেকে বিদায় নিয়ে যাচ্ছে, জানে না তার ভাগ্যে কি আছে। শুধু একবার তাকে মেয়ে বলে তার মাথায় হাত রেখে দোয়া করে দিন। শুধু একবার বাবা, শুধু একবার। আর আমি যদি আপনার জীবিত অবস্থায় মারা যাই, তবে আমার কবরে এক মুঠো মাটি দেবেন বাবা, এক মুঠো মাটি। আমার শেষ অনুরোধ, শেষ মিনতি। মুখ লুকোনোর পর্দা বেঁধেছিস বুবু, কোনো লাভ নেই। বাবার হৃদয় মেয়ের জন্য তাকে স্নেহ মমতা ভালোবাসা, আর তোর জন্য বাবার হৃদয় আছে মুখ লুকোনোর পর্দা। ওঠ, কাঁদিস নে বুবু, ওঠ। আরে শেঠ সাহেব, মেয়ে বিদায়ের বেলায় পাষাণেরও মন গলে যায়, আর আপনার মনই তো দেখি পাষাণ হয়ে গেছে। মানুষ অন্যের মেয়ে পেটে পূর্ণ কামাই করে, আর আপনার এমনই বদনসিব যে আপনি নিজের মেয়েকে বিয়ে দিয়ে পূর্ণ কামাই করতে পারলেন না। চল বাবু,
এ পর্যন্ত আমি তোর ভাইয়ের দায়িত্ব পালন করেছি, আর আজ বাবার দায়িত্ব পালন করব। চল বাবু, আমি তোকে বিদায় দেব। চল। বাবার পায়ের ধুলো নাই বা পেলি, শূন্য হাতে নয় চলে গেলি বুবু, চলে গেলি। খোদার আশিস নিয়ে মাথার পরে চির সোহাগিনী হবি স্বামীর ঘরে বুবু, স্বামীর ঘরে। নিজ গুণে ভাগ্যবতী থাকবি সদাই বুবু, এই তো চাই শুধু, এই তো চাই। ভাই হয়ে আমি তোকে দিলাম বিদায়। তুমি বিদায় না দিলে পরে তোমার ঘর ছেড়ে স্বামীর ঘরে আমি যাব কি করে? তুমি বিদায় না দিলে পরে তোমার ঘর ছেড়ে স্বামীর ঘরে আমি যাব কি করে? তুমি দাও বিদায় বাবা, দাও বিদায় আমার
হ্যালো, হাসান বলছি। স্যার, মিলে আগুন লাগছে, সবকিছু জ্বলে পুড়ে শেষ হয়ে গেল স্যার। কি? কি হয়েছে? কি ব্যাপার, তুমি চুপ করে আছো কেন? বলো কি হয়েছে। আমার সব শেষ হয়ে গেছে মায়া, মিলে আগুন লেগেছে, আমার সব শেষ হয়ে গেছে। এখন আমার কি হবে? দেখলে বাবা, সারাটা জীবন তুমি যে মেয়েকে অপয়া অভাগী বলে ধিক্কার দিয়েছো, সেই মেয়ের পায়ের নিচেই ছিল তোমার ভাগ্য। বুবুকে জন্ম দিয়ে তুমি কি দিয়েছো বাবা? দিয়েছো শুধু তিরস্কার, লাঞ্ছনা আর গঞ্জনা। তুমি এত কঠোর হয়ে গেছো যে আজ বিদায় মুহূর্তে বুবুকে দুটো কথা বলে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তোমার মুখটা পর্যন্ত খোলনি। বিপ্লব, তুমি চুপ করো মা। ভাঙা গাছ জোড়া দিল তার মধ্যে দাগ পড়ে যায়, কিন্তু তুমি তো মন ভেঙেছো, মন। আমার বুবু যদি অভাগী হতো, আমার বোন যদি সত্যি অপয়া হতো, তাহলে তার জন্মের সাথে সাথে তোমার ভাগ্যের টাকা ঘুরে গিয়ে সামান্য মিল শ্রমিক থেকে মিল মালিক হতে পারতে না। এতদিন তোমার যা কিছু ছিল সব আমার বুবুর জন্য। আরে বিধাতা তোমার ভাগ্য কপালে লেগেছিল আমার বুবুর পায়ের নিচে। আর এর জন্যই বুবুর পায়ে বাড়ির সীমানে পার হবার সাথে সাথে তোমার সবকিছু জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। তোমার ধন দৌলত, শান শওকত, এমনকি তোমার জীবন অন্ধকারে ঢেকে গেছে, অন্ধকার হয়ে গেছে। সারাটা জীবন তুমি যে মেয়েকে অপয়া অভাগী বলে ধিক্কার দিয়েছো, সেই মেয়ের পায়ের নিচে ছিল তোমার ভাগ্য। তার মধ্যে তুমি কি দিয়েছো বাবা? দিয়েছো শুধু তিরস্কার, লাঞ্ছনা আর গঞ্জনা। বিধাতা তোমার ভাগ্য কপালে লেগেছিল আমার বুবুর পায়ের নিচে। বিধাতা তোমার ভাগ্য কপালে লেগেছিল আমার বুবুর পায়ের নিচে। তোমার ভাগ্য কপালে লেগেছিল আমার বুবুর পায়ের নিচে, পায়ের নিচে, পায়ের নিচে, পায়ের নিচে, পায়ের নিচে, পায়ের নিচে। বেচারা মেয়ে বিয়ে দিয়ে তার সুখ আর দেখে যেতে পারলো না। ভালোই হলো, পথের কাঁটা পথেই জ্বলে পড়ে মরল। এবার সব সম্পত্তি নিলামে তুলে দিতে হবে। ওর পরিবারকে নিঃস্ব পথের ভিখিরি করে দিতে পারলেই আমার দায়িত্ব শেষ। ওই মনে হয় বউ নিয়ে এলো। আমাকে ডেকে নিয়ে চলো, নতুন বউকে বরণ করতে হবে না। এই চলো, তোমরা সবাই চলো। মা, কি অপায়া বউ, বাড়িতে পা দিতে না দিতে এই অবস্থা। হ্যাঁ, আরো কত কি না ঘটবে। মা, মা কথা বলো মা। হে খোদা, আমি অনেক আশা, অনেক স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়িতে পা রেখেছি, এখানেও যদি তুমি নির্দয় হও। মা, আমি ডাক্তার নিয়ে আসি। ডাক্তার? ডাক্তার কেন রে পাগল? আমি সব দেখতে পাচ্ছি, সব দেখতে পাচ্ছি। সব দেখতে পাচ্ছ? সত্যি তুমি দেখতে পাচ্ছ? তুমি সব দেখতে পাচ্ছ? ওই তো আমার লক্ষ্মী বৌমা। আমাকে উঠা। আমার লক্ষ্মী বৌমা, এ বাড়িতে পা রাখার সাথে সাথে আমার অন্ধকার ঘরে আলো জ্বলে উঠেছে। থাক। শুনেছি টাকার অভাবে মাঝে মধ্যেই আপনাদের উপোস থাকতে হয়, কিন্তু এমন সাজগোজ আর বাহারি ঢং দেখে তো মনে হয় আসলে সব মিছে কথা। কি বলতে চান আপনি? কেন, আমি কি আপনাকে বোঝাতে পারিনি?
নাকি বুঝেও না বুঝার ভান করছেন? দেখুন, আপনি বাড়িওয়ালা আর আমরা আপনার পুরনো ভাড়াটে। সামান্য 3 মাসের ভাড়া বাকি পড়েছে বলে আপনি যখন তখন এসে এভাবে আমাদের অপমান করতে পারেন না। মোর জ্বালা, সম্মান থাকলে তো অপমানের কথা আসে। বাড়ি ভাড়া চাইতে এলে শুনি টাকা নেই, ঘরে চাল নেই, ডাল নেই। কিন্তু রং ঢং করে ছেলের বিয়ে দিয়ে ঘরে চাঁদের মতো বউ আনছে, টাকা পেলেন কোথায়? মনে হয় শুধু মালদার জুয়েলারির বেটিকে ফাঁসিয়েছেন। ইয়ে বলছিলাম, হাতে তো বহু গহনা দেখছি, ওই নরম হাত থেকে গরম গরম দুখানা খুলে দিলেই তো লেঠা চুকে যায়। মনির সাহেব, মুখ সামলে কথা বলবেন। আমার বাড়িতে বসবাস করে আমাকে এত বড় অপমান! থামুন। এই নিন, আশা করি এতে আপনার বকেয়া পরিশোধ হয়ে আরো 2 মাসের ভাড়া অগ্রিম হয়ে যাবে। আর কোনো কথা নয়, দয়া করে আসুন। আচ্ছা আচ্ছা, এইতে চলবে। এ তুমি কি করলে আলো? বাড়িওয়ালার কাছে আমাকে ছোট করে দিলে। আমি তো কোনো অন্যায় করিনি, কর্তব্য পালন করেছি মাত্র। আর তার জন্য তোমার বাবার দেওয়া গহনা দিয়ে দিলে। কাজটা তুমি মোটেই ভালো করনি। নারীর সবচেয়ে বড় অলংকার হলো তার স্বামী। স্বামীর কাছে অলংকার তো অতি তুচ্ছ। সেই স্বামীর সম্মান রক্ষার জন্য শুধু অলংকার কেন, নিজের জীবনও হাসি মুখে বিলিয়ে দিতে পারে। এসো, ঘরে এসো। এই নাও, এগুলো বিক্রি করে ব্যবসা করবে। তুমি কি পাগল হয়েছ আলো? না গো, আমি ঠিকই আছি। কই নাও। না, তা হয় না। কেন হয় না? আমি বড় লোক হতে চাই না। বড় ছোটর কথা নয়, স্ত্রীর সব স্বাদ আহ্লাদ গর্ব যা কিছু বলো, তার সবকিছুই হলো তার স্বামী। সেই স্বামীর দুঃখের দিনে স্ত্রী যদি কোনো কাজে না আসতে পারে, তবে স্ত্রী আর কাজের ঝির মধ্যে পার্থক্য কি? আলো, হ্যাঁ, এখন বুঝলাম। বাবার বাড়িতে যাচ্ছিলাম, এখানেও তাই। আলো, তুমি আমাকে ভুল বুঝো না। ভুল? তাহলে এগুলো নিয়ে ব্যবসা করে নিজের পায়ে দাঁড়িয়ে প্রমাণ করে দাও তুমি ঠিক, আমি ভুল। কথা বুঝি, কিন্তু টাকার কাজ মুখে হয় না, টাকার কাজ টাকা দিয়ে করতে হয়। আমরা আমাদের টাকা চাই, নইলে কোর্টের আশ্রয় নিতে বাধ্য হব। তার প্রয়োজন হবে না। আপনারা লোন দিয়েছেন শিল্পপতি হাসান সাহেবকে, কোনো ভিখারিকে নয়। আজ হাসান সাহেব নেই তাতে কি হচ্ছে, কিন্তু তার ছেলে এখনো জীবিত। ম্যানেজার সাহেব। জি স্যার। এই নিন পাওয়ার অফ অ্যাটর্নির কাগজ। ব্যাংকের কাছে হস্তান্তর করে দেবেন। ব্যাংক নিজের পাওনা বুঝে নিয়ে বাকি টাকা আপনাকে দিয়ে দেবে। সেই টাকা থেকে ওনাদের পাওনা পরিশোধ করে দেবেন এবং বাকি টাকা বাবার গরিব শ্রমিক কর্মচারীদের মধ্যে ভাগ করে দেবেন। এসব তুই কি করলি বিপ্লব? এসব তুই কি করলি? হ্যাঁ মা, এছাড়া আর কোনো উপায় নেই। চলো মা। বিপ্লব, লোকটা চলে যাওয়ার সাথে সাথে আমাদের সব কিছু শেষ হয়ে গেল বাবা, সব কিছু শেষ হয়ে গেল। আমরা এখন কোথায় যাব বাবা? আল্লাহর দুনিয়ায় জায়গার অভাব নেই মা, কিন্তু তুমি আমার হাতের কথা ভাবছো? ভেবো না মা, তুমি জানো না মা, বুবু বিদায়ের সময় আমার হাতে চুমু দিয়েছিল, সেই থেকে এই হাতে আমি শক্তি ফিরে পেয়েছি। মা ছেলের সংসার ঠিকই চলে যাবে। চলো চলো মা।
সে কি বলে তকদির? তকদিরের ওপর দোষ চাপিয়ে বাড়ি ছেড়ে দিয়ে নিরুদ্দেশ হওয়া যায় না। সহায় সম্পদ ছেড়ে বস্তিতে উঠলেই নিজের পরিচয় গোপন করা যায় না। ভুল করছো হেলেন। সহায় সম্পত্তি আমার কোনোদিনই ছিল না, এখনো নেই। ছিল আমার বাবার, আর সন্তান হিসাবে তার ঋণ পরিশোধ করা ছিল আমার দায়িত্ব। তাই বলে বস্তিতে থাকবে? শুধু বস্তি নয়, শুনলে হয়তো ঘৃণা করবে। আমি দিনমজুর রিক্সা চালাই, তুমি ধনির দুলালি। সামান্য রিক্সা চালকের সাথে সম্পর্ক না রাখলেও আমি মনক্ষুণ্ণ হব না। সম্পর্ক রাখা না রাখা আমার ব্যাপার। তাছাড়া আমি মানুষ বিপ্লবকে ভালোবেসেছি, ভালোবাসবো। কিন্তু হেলেন, তোমার বাবা আমাদের এই ভালোবাসাকে কোনোদিনই মেনে নেবেন না। তাই বলছি, তুমি আমাকে ভুলে যাও। ভুলে যাব? কেন ভুলে যাব? তিল তিল করে তোমার আমার মাঝে যে ভালোবাসা গড়ে উঠেছে, সে ভালোবাসা কি ভুলে যাওয়ার? ভাগ্যের ফেরে আজ তুমি না হয় গরিব হয়ে গেছো, তাই বলে তোমার মনটাও গরিব? না না, এ আমি বিশ্বাস করি না, এ আমি বিশ্বাস করি না। বিপ্লব, তোমার জন্য অট্টালিকা ছেড়ে বস্তিতে কেন? গাছতলায় আমি থাকতে পারবো, তবু তোমাকে ভুলতে পারবো না, ভুলতে পারবো না। আলো, এই যে বসো। এগুলো তোমার পুরনো গহনা, আর এইগুলো নতুন। তার মানে তুমি এগুলো বিক্রি করনি? না, বন্ধক রেখেছিলাম। তুমি খুশি হওনি? খুব। এই খুশির দিনে একটা কথা রাখবে? নিশ্চয়ই, বলো। বাবা মার খবরটা, সেই যে বাবার বাড়ি ছেড়ে এসেছে, বিপ্লব আর এলো না। ওকে দেখার জন্য মনটা কেমন করছে। বেশ, আগামী কাল পর্যন্ত একটু ব্যস্ত আছি, তারপর দুজনে একসাথেই তোমাদের বাড়িতে যাব। কি খুশি? এই চলো, বাসায় চলো তো। আজ না, আরেকদিন যাব। না না, চলো, আজকে চলো। হ্যালো ড্যাড। ড্যাড, ওর সাথে তোমার পরিচয় করিয়ে দিই। ও যখন আমার একমাত্র মেয়ের সাথে আমার বাড়িতে এসেছে, এটাই ওর বড় পরিচয়। বাকিটা আমরা কথা বলতে বলতে সেরে নেব। তুমি বরং তোমার অতিথি আপ্যায়নের জন্য একটু চা নাস্তার ব্যবস্থা করো। সুইট ড্যাড। তুমি হাসান চৌধুরীর ছেলে না? জি। রিক্সা চালাও? গুড। তুমি সামান্য রিক্সা চালক হয়ে সুকৌশলে আমার মেয়েকে তোমার প্রেমের ফাঁদে ফেলেছো। এসব আপনি কি বলছেন? আমরা দুজন দুজনকে ভালোবাসি, কেউ কাউকে ফাঁদে ফেলিনি। আমার মনে কোনো পাপ থাকলে কোনো দিনই আপনার মুখোমুখি হতে পারতাম না। আমার মুখোমুখি হওয়ার কি যোগ্যতা আছে তোমার? কোন যোগ্যতার বলে তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও? আপনার মেয়েকে বিয়ে করার সব রকম যোগ্যতাই আমার আছে। শিক্ষা, বংশমর্যাদা। শিক্ষার বংশমর্যাদার বলে শরীফ শেঠের মেয়েকে বিয়ে করা যায় না। আমার সাথে আত্মীয়তা করতে হলে টাকা পয়সা আমি যাতে আমার সমকক্ষ হতে হবে। আমার মেয়ে একদিনে যে হাত খরচ করে তা তুমি এক মাসেও রোজগার করতে পারবে না। তুমি কি করে ভাবলে তোমার মতো একটা ভিখিরির কাছে আমার মেয়েকে বিয়ে দেবো? মিথ্যে বলেননি শেখ সাহেব। যে পিতা স্নেহ, মায়া, মমতা, প্রেম, ভালোবাসাকে ধন দৌলত আর আভিজাত্যের মাপকাঠিতে বিচার করে, সে পিতা পিতা না হয়ে একজন ভালো ব্যবসায়ী হতে পারে। ব্যবসায়ীর সাথে বন্ধুত্ব করলে তোমারই লাভ হবে। বলো কত টাকা চাই? 1 লাখ, 2 লাখ, 3 লাখ? যে বাপ মেয়ের ভালোবাসাকে বাজারের পণ্য মনে করে নিলামে বিক্রি করতে চায়, সে পাপ নয়, অর্থলোভী ধান্দাবাজ ব্যবসায়ী। কিন্তু কিন্তু আমি ব্যবসায়ী নই। নিজের ভালোবাসা প্রেমকে কতগুলো ছাপানো কাগজের বিনিময়ে আমি বিক্রি করব না। গুড, ভেরি গুড। সামান্য একজন রিক্সা চালক হয়ে বড় বড় বুলিয়া ওড়াচ্ছ। কিন্তু মনে রেখো, শরীফ শেঠ পায়ের জুতোকে পায়ের নিচেই রাখে, মাথার তাজ মানায় না। চুপ করুন শেখ সাহেব। টাকার
গরমে আপনি আমার সরলতাকে বারবার অপমান করছেন, দারিদ্র আমার ভালোবাসাকে ঘৃণা করছেন। কিন্তু মনে রাখবেন শেখ সাহেব, আপনার এই টাকা ক্ষণস্থায়ী, কিন্তু আমার ভালোবাসা চিরস্থায়ী। চুপ করে বেয়াদব! তোমার লম্বা লম্বা ভাষণ শোনার ধৈর্য আমার নেই। এখনো বলছি, টাকাকে অবহেলা না করে দোস্তি করো। মানি ইজ এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড। টাকা হলে দুনিয়াতে সবকিছু পাওয়া যায়, সবকিছু কেনা যায়। ঠিকই বলেছেন, আপনার মতো ধনকুবের এই টাকা দিয়ে সবকিছু কিনতে জানে, কিন্তু আমি বিপ্লব জ্ঞান হবার পর থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছি। প্রয়োজনে আমৃত্যু সংগ্রাম করে যাব, তবু আমার ভালোবাসাকে চির অম্লান রাখবো। চুপ কর ছোট লোকের বাচ্চা। আরে তোর বাবা তো ছিল আমার মিলে সামান্য একজন দিনমজুর। খবরদার শেখছি, পাপ তুলে কাল দেবেন না। আমার বাবার খাবের পয়সার বদলে আজ আপনি সমাজে প্রতিষ্ঠিত। গাড়ি বাড়ি থাকলে ধনী হওয়া যায় না, ধনী হতে গেলে মন লাগে, হৃদয় লাগে। যার হৃদয় নেই তার আবার আমি যত কিসের? হ্যাঁ, আরে আপনি তো আমার চেয়েও গরিব, পথের ভিখারির চেয়ে নিকৃষ্ট। বিপ্লব ঠিকই বলেছে বাপি, ওকে আমি ডেকে এনেছি অপমান করার জন্য নয়। মান অপমান বোধ থাকলে এই ভিখারির বাচ্চা রিক্সাওয়ালা কোনোদিন এই বাড়ির ত্রিসীমানায় ঢুকতো না। ঠিক আছে, তাহলে এবারে সীমানা ছেড়ে আমি চলে যাচ্ছি। চলো বিপ্লব। না হেলেন, উত্তেজনার বশে তুমি যেতে চাইলেও আমি নেব না। আমি স্বার্থপর কাপুরুষ নই। তবে যদি এমন দিন আসে তোমার আমার ভালোবাসা বিপন্ন হয়, সেদিন আমার দরজা তোমার জন্য খোলা থাকবে। বিপ্লব, বিপ্লব দাঁড়াও, আমাকে নিয়ে যাও। ছি 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 ছি, তুমি কোথায় যাবে? সাধারণ এক রিক্সাওয়ালার সাথে? না না না, তা হয় না হেলেন। তুমি যাবে আমাদের ঘরে, আমার ভাই ড্যানির বউ হয়ে। হ্যাঁ, ভাগ্যিস সময় মতো চলে এসেছো। শিকদার, শোনো শিকদার, আর দেরি করা ঠিক হবে না। তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো। হ্যাঁ, জি, মানে এটা হাসান সাহেবের বাড়ি না? জি ছিল। উনি মারা, তার স্ত্রী আর ছেলে সমস্ত সম্পত্তি ঋণ পরিশোধের জন্য ব্যাংকের কাছে হস্তান্তর করে দিয়েছেন। ওনারা কোথায় গেছে বলতে পারেন? জি না। আমারই ভুল হয়েছে। বিয়ের পর অন্তত একবার এসে খবরটা নেওয়া উচিত ছিল। কিন্তু বিপ্লব তো বাবা মারা যাওয়ার খবরটা দিতে পারত। মা, এ খাবার কিসের জন্য মা? আমার বাবার রুহের শান্তির জন্যে। আপনার বাবাকে বেহেশতে নসিব করুন। আল্লাহ তোমার হায়াত দরাজ করুক মা। বাবা, শোনো। কি হয়েছে আলো? বাবা। বাবা? হ্যাঁ, আমার বাবা। আমার বাবা মরেনি, বেঁচে আছে। ওই দেখো। বাবা, যদি এই অপয়া ভুলো একবার আমার সামনে এসে দাঁড়ায়, তাহলে কসম খোদার ও আমার জীবিত মুখ দেখার আগেই মরা মুখ দেখবে, মরা মুখ দেখবে, মরা মুখ দেখবে।
সুজন, পেশেন্টের দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। কি বলছিস তুই? হ্যাঁ, রিপোর্টও তাই দেখা যাচ্ছে। তাহলে উপায়? ইমিডিয়েটলি কিডনি রিপ্লেসমেন্ট করতে হবে। তাহলে তাই কর। সরি সুজন, আমাদের স্টকে আপাতত কোনো কিডনি নেই। যদি কোনো আত্মীয় স্বজন কিডনি দেয় তো ভালো, নইলে পেশেন্টকে বাঁচানো যাবে না। যদি কিডনি আমি দিই? ওয়েল, তো রক্তের গ্রুপ? ও পজিটিভ। স্যার, পেশেন্টের রক্তের গ্রুপ এবি পজিটিভ। সরি সুজন, তোর কিডনি পেশেন্টের সাথে সেট আপ হবে না। যেখান থেকে পারিস সেট আপ অনুযায়ী কিডনির ব্যবস্থা কর। যত টাকা লাগে আমি দেব। হ্যাঁ, আমি আপনার চেষ্টা করব। যত তাড়াতাড়ি সম্ভব কিডনির ব্যবস্থা করতেই হবে, তা নাহলে পেশেন্ট বাঁচবে না। তুই এক কাজ কর সুজন, পত্রিকায়, রেডিওতে, টিভিতে বিজ্ঞাপন দে, যদি কোনো সহৃদয় ব্যক্তি কিডনি দান করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিডনির ব্যবস্থা হয়েছে? স্যার, কিডনি যারা দিতে চায় হ্যাঁ, তাদের গ্রুপের সাথে মিলছে না। ও তাহলে হ্যালো স্যার, আপনার ফোন। হ্যালো, হ্যাঁ বলছি। কি কিডনি পাওয়া গেছে? আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি আসছি, প্লিজ। থ্যাংক ইউ স্যার। হেলেন, সুজন ভাই, আমাকে আমাকে বাঁচান সুজন ভাই। কেন, কি হয়েছে? বাবা আমাকে জোর করে বিয়ে দিচ্ছে, কিন্তু আমি বিপ্লবকে ছাড়া বাঁচবো না। কিন্তু বিপ্লবরা কোথায় থাকে তা তো আমি জানি না। আমি চিনি, এদিকে যান। তুই চুপ করে রইলি বিপ্লব, ওদিকে যে মেয়েটার বিয়ে হয়ে যাচ্ছে। আমি কি করব মা? হেলেনের বাবার কাছে মেয়ের ভালোবাসার চেয়ে, সুখ শান্তির চেয়ে তার ধন সম্পদ আর ঐশ্বর্যের মূল্য অনেক বেশি। সেখানে সেখানে আমার মতো গরিব রিকশালার কি মূল্য আছে? আমার বাবার কাছে তোমার মূল্য না থাকতে পারে, কিন্তু আমার কাছে তোমার মূল্য আমার জীবনের চেয়েও বেশি। তাই তো বাবার সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে বিয়ের আসর থেকে তোমার কাছে পালিয়ে এসেছি, আর তুমি কাপুরুষের মতো বসে আছো। বিপ্লব, আমি তো ধন সম্পদ, টাকা পয়সাকে ভালোবাসিনি, ভালোবেসেছি তোমাকে, তোমার আদর্শকে। আমি মানি হেলেন, তোমার সব কথাই আমি মানি, কিন্তু কিন্তু এটা তো সত্যি, তোমার বাবা আমার মতো চালচুলোহীন গরিব এক এতিম রিকশালার হাতে কোনোদিনই তোমাকে তুলে দিত না। কে বলেছে তুমি এতিম? বাবা সুজন, তুমি? হ্যাঁ মা, বিপ্লব এতিম নয়। মিথ্যে বলে কোনো লাভ নেই। মিথ্যে নয় বিপ্লব, সত্যি বলছি, তোমরা এতিম নও। বাবা বেঁচে আছেন। বেঁচে আছে? তাহলে তিনি কোথায় সুজন ভাই? তিনি ক্যাপিটাল হাসপাতালের 205 নম্বর ক্যাবিনে আছে। তার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে, আল্লাহ রহমতে কিডনি পাওয়া গেছে, অপারেশন সাকসেসফুল হয়েছে। আমাদের হাসপাতালে নিয়ে চলো বাবা, হাসপাতালে নিয়ে হ্যাঁ, চলো। চলুন। হাসান এখনো বেঁচে আছে। হারামখোর, তুই না বলেছিলে হাসান মারা গেছে? পারে না, তাহলে আমাদের মরতে হবে। এই মুহূর্তে হাসানের পুরো পরিবার হাসপাতালে আছে। আমি চাই হাসপাতালে ওদের শেষ ঘুম পাড়িয়ে দেবে। মানুষ আমাকে মারতে চেয়েছিল, তাই এতদিন আমি স্মৃতিভ্রষ্ট ছিলাম, অথচ আপনি আমাকে বাঁচিয়ে তুললেন। না, আমি নই, আল্লাহর অশেষ মেহেরবানি আর একজন মহৎ মানুষের উসিলায় আপনি বেঁচে আছেন। কে সেই মহৎ ব্যক্তি ডাক্তার, যে নিজের জীবন বিপন্ন করে বিনা স্বার্থে কিডনি দিয়ে আমাকে বাঁচিয়ে রেখেছে? কে সে? কে? তার পরিচয় জেনে আপনার কি লাভ? লাভ ক্ষতি বুঝি না, শুধু যার দয়ায় আমি বেঁচে আছি তার সাথে পরিচিত হয়ে আমি ধন্য হতে চাই। সে তো এখানে নেই, চলে গেছে। চলে গেছে? হ্যাঁ। আমাকে একবার দেখা না দিয়ে চলে গেল। আমি এমনই এক পাপী, একজন মহৎ লোকের সাথে পরিচিত হতে পারলাম না। তবে কি হবে, কি হবে জীবন রেখে, কি হবে? এক্ষুনি আমি আমার কি করছেন ফেলবো। কি করছেন? শান্ত হন, বাধা দেবেন না, বাধা দেবেন না, আমি মরতে চাই।
মৃত্যুই আমার একমাত্র শাস্তি। আপনি জানেন না ডাক্তার, আমি কত বড় পাপী, নির্দয়, পাষাণ, কত বড় অমানুষ, কত বড় অমানুষ। মায়া, সেদিন অর্থের অহংকারে, ক্ষমতার লিপ্সায় যে পাপের দুর্গ আমি গড়ে তুলেছিলাম, সত্যের আগুনে সেই দুর্গ যেদিন পুড়ে ছাই হয়ে গেল, সেদিন অর্থ লিপ্সু অহংকারী হাসানের মৃত্যু হয়ে গেছে। যে অন্যায়, যে পাপ আমি করেছি, জানি না সে আমার অন্যায়ের ক্ষমা করবে কিনা। কে কে বাবা, কার কথা বলছো? বাপ হয়ে মেয়ের বিয়ে দিতে পারেনি, তার বিদায় বেলায় তাকে একটু সান্ত্বনা না দিয়ে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। সেই সন্তানের কাছে আমার কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই। কে বলে ক্ষমা নেই? ক্ষমা তো তখনই হয়ে যায় যখন মানুষ তার নিজের ভুল বুঝতে পারে। তাছাড়া সন্তানের কাছে পিতার কোনো অপরাধ থাকতে পারে না। যখন জানতে পারবে আপনি সুস্থ আছেন, বেঁচে আছেন, তখন দেখবেন আপনার মেয়ে আপনার কাছে পাগলের মতো ছুটে আসবে। না 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 না, ছুটে সে কোনোদিনই আসবে না, কোনোদিন আসতে পারে না। তোমরা শুধু একটিবার বলো, আমাকে কিডনি কে দিয়েছে? ডাক্তার, কে সে মহৎ ব্যক্তি যে তার নিজের জীবন বিপন্ন করে কিডনি দান করেছে? শফিক, তুই চুপ করে আছিস কেন? আমি বলতে পারবো না সুজন। বলতে তোকে হবে শফিক। শত চেষ্টা করে লক্ষ টাকার বিনিময়ে যে কিডনি আমি জোগাড় করতে পারিনি, আর তুই তা বিনে পয়সা জোগাড় করেছিস। ধন্যবাদ দিয়ে তোকে ছোট করব না। যার কাছে আমরা চিরঋণী হয়ে রইলাম, শুধু তার পরিচয়টা বল। বল শফিক, বল। পরিচয় জানার যখন এত ইচ্ছে, তখন চল চল। আকমা বেঁচে থাকবেই হাসান শেঠ, তবে মরা মানুষ জিন্দা হয়ে ফিরে আসবে, আর জিন্দারা মরে লাশ হয়ে যাবে, তা তো হয় না। কি বলতে চাস? তোমরা কারা? ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। তোমাদের এই অবস্থা কে করলো? জোয়ারদার তার লোকজন বাবাকে তুলে নিয়ে গেছে। বিপ্লব, জোয়ারদার বাবাকে তুলে নিয়ে গেছে। বিপ্লব, তুমি বাবাকে নিয়ে যাও, আমি এদেরকে দেখছি। বাবা তুমি? হ্যাঁ আমি। সরে যা বলছি। না না, আমি যাব না। আমি বলছি সরে যা। না, সরে যা।
দেখেন কি করবেন, চিন্তা করেন। দড়ি দিয়া বান্ধেন, দড়িটা বান্ধেন। হ্যাঁ, ইস মালা পড়াইতেছে, ওই যে থোতাটা ভেঙে গেছে রে, সারে নাকটা ভেঙে নিয়ে চলো। হ্যাঁ, পুলিশ আছে যেখানে আমার চিন্তা নাই সেখানে। আমি তো কিছুই করলাম না, কি করবো, সব তো ধরে ভালেছে। আর লুকাবো না, আজ আপনাদের সেই মহান ব্যক্তির সাথে পরিচয় করে দেব যিনি আপনাকে কিডনি দিয়েছেন। না না শফিক, না, এ তুই কি করেছিস শফিক, কি করেছিস? এত বড় একটা ঘটনা ঘটাবার আগে একবার আমাকে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলি না? প্রয়োজনের চেয়ে ওই মুহূর্তের দায়িত্ব পালন এত বেশি বড় ছিল যে আমি তোকে জিজ্ঞেস করার সময়টুকু পাইনি সুজন। বিশ্বাস কর, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। তাছাড়া কিছু হারিয়েই তো কিছু পেতে হয়। হ্যাঁ শফিক, হ্যাঁ, কিছু পাবার আনন্দের চেয়ে হারাবার ব্যথা যে কত কঠিন, কত নির্মম হয়ে আমাকে আঘাত করবে তা একমাত্র আল্লাহ জানে। আমাকে তুই মাফ করে দে সুজন, আমাকে মাফ করে দে। কি ব্যাপার সুজন ভাই, ডাক্তার সাহেব মাপ চাইছেন কেন? আমি সুজনের বিনা অনুমতিতে যে কাজ করেছি তারই জন্য মাপ চাইছি। বিপ্লব, কিডনি যিনি দিয়েছেন তাকে দেখার জন্য সবাই ছুটে এসেছ। ওই যে কিডনি উনি দিয়েছেন। চিনতে পেরেছো বাবা? ওকে আপনি চিনতে পারবেন না, কারণ ওর জন্মটাই ছিল ওর জন্য অভিশাপ। অভিশপ্ত জীবন নিয়ে নিষ্পাপ দুটি চোখ মিলে যখন পৃথিবীর আলো দেখতে পায়, তখন তার উপর থেকে মায়ের স্নেহের ছায়া মুছে যায় চিরতরে। দিকে মাতৃহাবুর শিশুর কান্না, অন্যদিকে সাধারণ এক মিল শ্রমিক হঠাৎ করে হয়ে যায় কোটি টাকার মালিক। একদিকে সেই অর্থলোভী মানুষটি গড়ে তোলে বিশাল ইমারতের সুখ স্বাচ্ছন্দ্যের জীবন, অপরদিকে সেই ইমারতের এক কোণে অপয়া অলক্ষী অপবাদ নিয়ে দিনে দিনে বড় হয়ে ওঠে এই মেয়েটি। পিতামাতার অবজ্ঞা অবহেলা সত্ত্বেও স্নেহের কাঙাল মেয়েটি শত চেষ্টা করেও পারেনি তাদের মন জয় করতে, পারেনি তাদের আপন হতে। তাই তো আজ নিজের জীবনকে তুচ্ছ ভেবে তার এই কিডনি দিয়ে আপনার জীবন প্রদীপ জ্বালিয়ে রেখেছে বাবা। না না, না না, এ হয় না, এ হয় না, এ হতে পারে না, এ হতে পারে না। বাবা, তোমার চলার পথের পায়ের ধুলোকে আশীর্বাদ মনে করে বুবু যে কত চোখের পানি ফেলেছে তা তোমার ওই বাড়ির প্রতিটি ইট পাথর বালিকণা পর্যন্ত জানে। বাবা সুজন, যে অন্যায় অবিচার, যে পাপ আমি করেছি তার ক্ষমা নেই। এই নাও, যতটা নিষ্ঠুর নির্দয় আমি হয়েছিলাম ততটা নির্দয় ভাবে প্রহারের পর প্রহার করে রক্তের বন্যা বইয়ে দাও। যতটা চোখের পানি ওর আমি ঝরিয়েছি ততটুকু রক্ত তোমরা আমার শরীর থেকে বের করে দাও। না, রক্ত যদি ছড়াতেই হয় আমার শরীর থেকে ছড়াও। আমি সবচেয়ে বেশি অত্যাচার করেছি ওর উপর, আমি বড় পাপী। সুজন, বৌমাকে বাঁচা, সুজন, সুজন, বৌমাকে বাঁচা। সুজন, বৌমাকে বাঁচা, বৌমাকে বাঁচা। কি হয়েছে? বৌমা তোদের আসতে দেখে এই চিঠিটা দিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। তোমার বিনা অনুমতিতে যে কাজ আমি করেছি সেজন্য তোমার কাছে আমি ক্ষমা চাইছি। এছাড়া আমার বাবাকে বাঁচানোর আর কোনো পথ ছিল না। তুমি যদি ক্ষমা না করো মনেও শান্তি পাবো না। আলো, আলো, দরজা খোলো, আলো, দরজা খোলো। বিশ্বাস করো, আমি তোমার উপর কোনো রাগ করিনি, বিন্দু মাত্র রাগ করিনি। তুমি তো সন্তান হয়ে পিতার প্রতি কর্তব্য পালন করেছো। আলো, 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 মা, মারে, দরজা খোল মা। আলো, শুনতে পাচ্ছ? তোমার বাবা তোমাকে ডাকছে। তোমাকে দেখতে তোমার মা, বাবা, ভাই সবাই ছুটে এসেছে। দরজা খোল মা। তোর এই অপরাধী বাপের বুকে যে আগুন জ্বলছে, তোকে বুকে নিয়ে সে আগুন নেভাতে দে মা।
তোর এই হতভাগ্য বাপকে মাফ করে দে মা। একবার বাবা দেখে শূন্য বুকে মাথা রেখে আমার এই তপ্ত বুকটা জুড়িয়ে দে মা, জুড়িয়ে দে মা। মারে বুবু দরজা খুলবে না বাবা। কেন কেন খুলবে না? তোমার কসমের কথা মনে নেই বাবা? বুবু তোমার সামনে এলে তোমার মরা মুখ দেখবে। বুবু তো কিডনি দিয়েছে তোমাকে বাঁচিয়ে রাখবার জন্য, তোমার মরা মুখ দেখার জন্য নয় বাবা। না 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 না, আমি বিশ্বাস করি না, আমি মানি না ওই কসম। বাপ মেয়ের মাঝে মিথ্যে কসম আল্লাহ কবুল করতে পারেন না। ইয়া পরওয়ারদিগার, দিন দুনিয়ার মালিক, মিথ্যে ক্ষোভে অর্থের অহংকারে সেদিন যে কসম করেছিলাম, তুমি যদি সেই কসম কবুল করেই থাকো, তাহলে আজ সব অহংকার সব ক্ষোভ ত্যাগ করে তোমার দরবারে দুহাত তুলে ক্ষমা চাচ্ছি, ক্ষমা চাচ্ছি। ফিরিয়ে দাও তোমার সেই কসম, ভিক্ষে দাও আমার মেয়েকে। যতক্ষণ না পর্যন্ত তুমি আমার ফরিয়াদ কবুল করবে, যতক্ষণ না পর্যন্ত তোমার করুণা হবে, যতক্ষণ আমি আমার মেয়েকে আমার বুকে ফিরে না পাবো, ততক্ষণ ততক্ষণ আমি এই দরজায় মাথা ঢুকে মরবো। বাবা কি করছেন আপনি? সরে যাও তোমরা। না, যে অন্যায় যে পাপ আমি করেছি তার প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে। বাবা বুবু, বুবু তুই কি চাষ আমরা এতিম হয়ে যাই? পেরিয়ে আয় বুবু, পেরিয়ে আয়। কি করছেন আপনি? আমার পাপের ক্ষমা কি হবে না মাবুদ? তোমার কি দয়া হবে না? তুমি তো দয়াময় রহমান রহিম, দয়া করো, হ্যালো দয়া করো। হ্যালো, দরজা খোলো। আমি চোখ বোঝার আগে একবার আমার আলোমার মুখ দেখতে চাই, দেখতে চাই। জন্মের পর যে মুখ আমি দেখিনি মা, সেই সুন্দর মুখখানা আজ আমাকে ভালো করে দেখতে দে মা, ভালো করে দেখতে দে। আমার জীবনের আলো। বাবা